বুড়ো মাকে ছেলে বউ অতিথিদের সামনে চাকরানী বলে পরিচয় করালো। তারপর যা হলো, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের, যেখানে সাহারা সদন বৃদ্ধাশ্রমের সকাল প্রতিদিন একই রকম হতো। সাদা দেওয়াল, নিম গাছ আর গেটের পাশে রাখা পুরনো বেঞ্চ। কিন্তু কমলা দেবীর জন্য প্রতিটি সকাল আলাদা ছিল, কারণ প্রতিটি সকালে তার ভেতরে এক নতুন আশা জন্ম নিত। তিনি প্রতিদিন ঠিক 7টায় সেই বেঞ্চে গিয়ে বসতেন, চোখ সোজা লোহার বড়র গেটের দিকে স্থির হয়ে থাকত। গেটের বাইরে দিয়ে যে কোনো গাড়ির শব্দ এলেই তার হৃদস্পন্দন বেড়ে যেত। কখনো মনে হতো হয়তো আজ, আর পরের মুহূর্তেই নিজের মন ভেঙে যেত। আজ তার এখানে আসার পুরো 1 বছর হতে চলেছে। 1 বছর আগে এই দিনেই তার নাতি আরবের 4র্থ জন্মদিন পালিত হয়েছিল। বাড়ি ভর্তি ছিল, বেলুন, কেক, হাসি, ছবি, আত্মীয়, সব কিছু ছিল। কমলা দেবী সেদিন আরবকে কোলে তুলে বলেছিলেন, আমার রাজা যেন পৃথিবীর সব সুখ পায়। তিনি জানতেন না, ওই দিনটি ছিল তার বাড়ির শেষ সুখের দিন। সেই পার্টির 1 সপ্তাহ পরেই ছেলে অমিত আর বউ নেহা তার ঘরে এসেছিল। অমিত খুব স্বাভাবিক গলায় বলেছিল, মা, আমরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি একা থাকবে, অসুবিধা হবে। নেহা কথা বাড়িয়ে বলেছিল, আর আপনার ওষুধেরও তো খেয়াল রাখতে হবে। কাছে খুব ভালো একটি বৃদ্ধাশ্রম আছে, সাহারা সদন, কয়েক দিনের ব্যাপার মাত্র। কমলা দেবী কিছু বলেননি। মায়ের মন বুঝে গিয়েছিল সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক আছে, শুধু এইটুকুই তিনি বলেছিলেন। তিনি নিজের মনকে বুঝিয়েছিলেন ছেলেমেয়েরা ঘুরে ফিরে আসবে, তারপরে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ছেলেমেয়েরা ফিরেছিল, মাকে নিতে আসেনি। প্রথম 1 সপ্তাহ কেটে গেল, তারপরে 2, তারপরে মাস। ফোন করলে প্রতিবার নতুন অজুহাত মিলত। কখনো বাড়িতে মেরামতির কাজ চলছে, কখনো অফিসে কাজ বেশি, কখনো আবার আবহাওয়া ঠিক নয়। আশ্রমে থাকা অন্য বৃদ্ধা মহিলারা ধীরে ধীরে তাকে সত্যিটা বোঝাতে শুরু করেছিল। কমলা দিদি, আর কেউ আসবে না। প্রথমে তিনি শুনতে চাইতেন না, প্রতিবার বলতেন, আমার ছেলে এমন নয়। কিন্তু যখনই ফোনের ঘন্টা বাজা বন্ধ হয়ে গেল আর অজুহাতের শব্দও কমতে থাকলো, তখন বিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। তবুও তিনি প্রতি রবিবার প্রস্তুত হতেন, শাড়ি ঠিক করতেন, চুল আঁচড়াতেন আর গেটের সামনে বসে পড়তেন। পুরো দিন কেটে যেত, সূর্য ডুবে যেত, কিন্তু গেট একই থাকতো, খালি। আজকের দিনটা আলাদা ছিল। আজ আরবের 5ম জন্মদিন। ছেলের থেকে কোনো আশা ছিল না, কিন্তু নাতির সঙ্গে মন এখনো বাঁধা ছিল। কমলা দেবী শুধু একবার তাকে দেখতে চেয়েছিলেন, ছুতে নয়, কথা বলতেও নয়, শুধু একবার দেখা। ঘড়িতে 9টা বাজল, 10টা, 11টা। প্রতিটা মিনিটে তার ভিতরের অস্থিরতা বাড়তে লাগলো। শেষমেশ তার ধৈর্য ভেঙে গেল। তিনি নিজেকে বললেন, আমি এখানে বসে অপেক্ষাই করতে থাকবো, আর তারা আমাকে ভুলেই যেতে থাকবে। চোখে জল ছিল, কিন্তু মনে একগুঁয়েমি জন্ম নিয়েছিল। না, আজ আমি আমার নাতিকে দেখে তবেই ফিরব। তিনি জানতেন যদি তিনি মা হয়ে যান, তাহলে হয়তো দরজা খুলবেই না। বৌমার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে সম্মান নয়, শুধু দূরত্ব ছিল। ছেলে হয়তো কোনো অজুহাতে ফিরিয়ে দেবে। কমলা দেবী গভীর শ্বাস নিলেন। আজ আমাকে অন্য রূপে যেতে হবে। এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। সারা জীবন তিনি সততা আর আত্মসম্মান নিয়ে বেঁচেছেন, কিন্তু আজ বিষয়টা ছিল হৃদয়ের। তিনি উঠে সোজা ম্যানেজার মিশ্রবাবুর ঘরের দিকে গেলেন। আসুন কমলা দেবী, মিশ্রবাবু বললেন। কমলা দেবীর গলা একটু কাঁপছিল। আজ সন্ধ্যা পর্যন্ত একটু ছুটি চাই। কোনো বিশেষ কারণ? তিনি এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, গ্রাম থেকে খবর এসেছে আমার এক আত্মীয়া খুব অসুস্থ। এটা ছিল তার প্রথম মিথ্যে, আর সবচেয়ে ভারীও। মিশ্রবাবু তার চোখের দিকে তাকিয়েছিলেন। সব বুঝেছিলেন, কিন্তু নিয়মের মধ্যে ছিলেন। ঠিক আছে,
তিনি রেজিস্টার এগিয়ে দিলেন। সন্ধ্যের আগে ফিরে আসবেন। কমলা দেবী সই করলেন। কলম ধরার সময় তার হাত কাঁপছিল। ঘরে ফিরে তিনি নিজের ছোট্ট ট্রাঙ্ক খুললেন। তাতে কয়েকটি শাড়ি ছিল। তিনি সবচেয়ে পুরনো, সবচেয়ে ফিকে শাড়িটি বের করলেন। নীল রং প্রায় সাদা হয়ে গিয়েছিল। তারপর তার চোখ গেল নিজের চশমার দিকে, সেই চশমা যার আড়াল থেকে তিনি নিজের ছেলেকে বড় হতে দেখেছেন। এটাই তো আমার পরিচয়। না, এটা নয়, তিনি নিজেকে বললেন। পাশের ঘরে থাকা শান্তিদির কাছ থেকে তিনি ভারী ফ্রেমের একটি পুরনো চশমা চাইলেন। চশমা পরতেই পৃথিবী ঝাপসা হয়ে গেল। তিনি আয়নায় তাকালেন। নিজেকেই চিনতে পারলেন না। কোমরটা একটু বেশি ঝুঁকিয়ে নিলেন। মুখে শাড়ির আঁচল টেনে নিলেন। এখন তিনি আর কমলা দেবী নন, না কারুর মা, না কারুর দিদিমা। তিনি একজন অচেনা মহিলা। অটো থেকে নামতেই গলিটি চিনতে পারলেন। প্রতিটা মোড়, প্রতিটি দোকান, প্রতিটা দেওয়াল যেন কিছু বলছিল। বাড়ি যত কাছে আসছিল তার হৃদস্পন্দন তত দ্রুত হচ্ছিল। বাড়ির গেটে বেলুন লাগানো ছিল। আজ সেখানে উৎসব। কমলা দেবী এক মুহূর্ত থেমে গেলেন। আর সেই মুহূর্তেই ঠিক করলেন, আজ আমাকে মা হয়ে নয়, অন্য কারুর মতোই বাড়িতে ঢুকতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই তিনি তার জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। সামনে সেই একই গলি, একই মোড়, একই বাড়ির সারি, কিন্তু আজ সব কিছুই যেন বদলে গেছে। এটাই সেই রাস্তা যেখানে হেঁটে তিনি কতবার নিজের ছেলের হাত ধরেছিলেন, কিন্তু আজ সেই রাস্তাই তার পা ভারী করে দিচ্ছে। হৃদস্পন্দন দ্রুত, শ্বাস যেন গুনে গুনে চলছে। তিনি আঁচলটা আরও নিচে নামালেন আর ভারী চশমার আড়াল থেকে সামনে তাকালেন। সব কিছু ঝাপসা, কিন্তু স্মৃতিগুলো একদম পরিষ্কার। যত এগোচ্ছিলেন বাড়ির সাজসজ্জা তত স্পষ্ট হচ্ছিল। গেটে রঙিন বেলুন বাঁধা, দেওয়ালে ঝালর টাঙানো, আর ভেতর থেকে হালকা হালকা শব্দ ভেসে আসছে। আজ সেখানে আনন্দ আর উৎসব, কিন্তু সেই আনন্দে তার কোনো নাম নেই। তিনি নিজেকেই বোঝাচ্ছিলেন। ঠিক তখনই বাড়ির দরজার কাছে একটু হইচই শোনা গেল। কাজের মেয়ে ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে লাগলো। ভেতর থেকে নেহার বিরক্ত গলা ভেসে আসছিল। আজ কাজের মেয়ে একজন আসতে পারেনি, আর অতিথিদের জন্য নেহা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তার গলায় রাগ আর অসহায়ত্ব পরিষ্কার বোঝা যাচ্ছিল। কমলা দেবী এসব পিপল গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো এখান থেকেই ফিরে যান। এই অপমানের থেকে আশ্রমের একাকিত্বই ভালো, যেখানে নিজের পরিচয় লুকাতে হয় না। কিন্তু ঠিক তখনই আরবের নিষ্পাপ মুখটা তার সামনে ভেসে উঠল। তার হাসি, তার জন্মদিনের স্মৃতি তাকে থামিয়ে দিল। তিনি নিজের কাঁপা হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নিজেকে বললেন, আজ শুধু হৃদয়ের কথা শুনতে হবে। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার ঘণ্টা বাজালেন। ঘণ্টা বাজতেই দরজা খুলে গেল। সামনে নেহা দাঁড়িয়েছিল, যার মুখে স্পষ্ট চাপ আর বিরক্তি ছিল। সে ওই ঝুঁকে থাকা মহিলার দিকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখল, যার চোখে ছিল শুধু নিজের সমস্যা সমাধান খোঁজার তাড়াহুড়ো। কি কাজ চাই? নেহা রুক্ষ স্বরে জিজ্ঞাসা করল। কমলা দেবী গলা বদলে আস্তে আস্তে বললেন, গিন্নিমা, আমি কাজ খুঁজছি, বাড়ির সব কাজ করতে পারি। নেহার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি ফুটে উঠল। কোনো প্রশ্ন না করেই সে বলল, ঠিক আছে, ভেতরে এসো, আজ অনেক কাজ। ব্যাস এইটুকি। না নাম জিজ্ঞাসা করা হলো, না কোনো পরিচয়। কমলা দেবী মাথা নিচু করে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। দোরগোড়া পেরোতেই বাড়ির চেনা গন্ধ তার নাকে স্পর্শ করল। সেই একই দেওয়াল, একই মেঝে, একই ঘর, কিন্তু আজ সব কিছুই পরের মতো লাগছিল, আপন নয়। এই সেই বাড়ি যেটা তিনি নিজের স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন, অথচ আজ সেখানে তার কোনো অধিকার নেই। নেহা তাকে সোজা রান্নাঘরে নিয়ে গেল আর তাড়াতাড়ি কাজ বুঝিয়ে দিতে লাগলো। সিঙ্কে বাসন ভর্তি ছিল, সবজি কাটতে হবে, সন্ধ্যার প্রস্তুতিও নিতে হবে। কমলা দেবী চুপচাপ মাথা নাড়লেন। তিনি জানতেন এখানে কথা বলা নয়, শুধু কাজ করতে হবে।
রান্নাঘরের কল খুলতেই জলের শব্দ যেন তার মনের আওয়াজের সঙ্গে মিশে গেল। বাসন মাজতে মাজতে তার চোখ বারবার সেই ঘরের দিকে চলে যাচ্ছিল যেখান থেকে বাচ্চাদের হাসির শব্দ আসছিল, সেই হাসি যেটা শোনার জন্যই তিনি এখানে এসেছেন। কিছুক্ষণ পর একটা ছোট্ট ছায়া দৌড়ে বাইরে বেরিয়ে এলো। নীল জামা পরে একটা বাচ্চা আনন্দে লাফাচ্ছিল। সেটা আরোহী ছিল। তাকে সামনে দেখে কমলাদেবীর হাত থেমে গেল। মন বলল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু শরীর যেন স্থির হয়ে গেল। তিনি শুধু দাঁড়িয়ে তাকে দেখতে লাগলেন। চোখ ভরে উঠল, কিন্তু অশ্রু পড়ল না। আরফ তাকে না দেখেই খেলনার দিকে দৌড়ে গেল। তার কাছে তিনি একজন শুধু কাজের মহিলা, কিন্তু কমলা দেবীর কাছে সেই পুরো পৃথিবী। ওই এক ঝলক তাকে পূর্ণও করল, আবার ভেঙেও দিল। কিছুক্ষণ পর অমিত ফোনে কথা বলতে বলতে ভেতরে এলো এবং রান্নাঘরের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখ ওই ঝুঁকে পড়া মহিলার উপর থেমে গেল। কিছুটা চেনা লাগলো, কিন্তু সে সঙ্গে সঙ্গে সেই ভাবনাটা ঝেড়ে ফেলল। তার কাছে তার মা তো অন্য কোথাও, দূরে, তার দায়িত্বের বাইরে। কমলা দেবী সব বুঝছিলেন এবং চুপ ছিলেন। তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল এই বাড়িতে তিনি শুধুই একটা ছায়া, যাকে কেউ দেখছে না। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। বাড়িতে ব্যস্ততা আরও বেড়ে গেল। কমলা দেবী এক টানা কাজ করে যাচ্ছিলেন, কারণ তিনি জানতেন আসল পরীক্ষা এখনও বাকি। তিনি নিজের হৃস্পন্দন সামলে সেই মুহূর্তের অপেক্ষা করছিলেন। সন্ধ্যা নামতেই বাড়িতে অতিথিরা আসতে শুরু করলো। কেউ গেটে দাঁড়িয়ে, কেউ ড্রয়িং রুমে গল্প করছে, কেউ বাচ্চাদের সামলাচ্ছে। কমলা দেবী রান্নাঘর আর ঘরের মধ্যে বারবার যাতায়াত করছিলেন। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন অন্য কোথাও। রান্নাঘরে কাজ করতে করতে তার চোখ দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে পড়ল। একটি ছবিতে অমিত স্কুলের পোশাকে হাসছে। ঠিক তার নিচে আজ মিষ্টি রাখা হয়েছে। তার মনে পড়ল এই জায়গাতেই তিনি তার জন্য টিফিন বানাতেন। জায়গা একই, কিন্তু আজ তার কোনো পরিচয় নেই। ড্রয়িং রুম থেকে বাচ্চাদের হাসির শব্দ আসছিল। আরফ বন্ধুদের সাথে দৌড়াচ্ছিল, কখনো টেবিলের নিচে, কখনো সোফার উপর। প্রতিবার তাকে দেখে কমলা দেবীর হৃস্পন্দন বেড়ে যাচ্ছিল। তিনি চাইছিলেন যে একবার তাকাক, কিন্তু সে নিজের জগতেই মগ্ন। কিছুক্ষণ পর কেক কাটার প্রস্তুতি শুরু হলো। নেহা বারবার কাজের জন্য ডাকছিল। কমলা দেবী চুপচাপ সব করছিলেন। প্রতিটা আদেশ তার হৃদয়ে বিঁধছিল, কিন্তু তিনি জানতেন আজ কিছু বলা যাবে না। ঠিক তখনই কিছু আত্মীয়দের কথা তার কানে এলো। কেউ অমিতের প্রশংসা করছিল। হঠাৎ এক বয়স্ক মহিলা জিজ্ঞাসা করলেন, অমিত বাবু, তোমার মা কোথায়? ওনাকে ছাড়া বাড়িটা ফাঁকা লাগছে না? প্রশ্নটা শুনে কমলা দেবীর হাত থেমে গেল। নেহা সঙ্গে সঙ্গে হেসে বলল, ও, মা তো তীর্থযাত্রায় গেছেন। অমিত বলল, হ্যাঁ, ওনার ইচ্ছে ছিল, তাই পাঠিয়ে দিয়েছি। অতিথিরা মুগ্ধ হয়ে গেল। কেউ অমিতের প্রশংসা করতে লাগলো, কেউ তাকে আদর্শ ছেলে বলতে লাগলো। প্রশংসার শব্দে ঘর ভরে গেল। কমলা দেবীর হৃদয় ভেঙে পড়ল। যে মাকে মাসের পর মাস কেউ খোঁজ পর্যন্ত নেয়নি, আজ তার নামেই প্রশংসা হচ্ছে। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। হাত থেকে ট্রে পড়ে গেল। প্লেট আর গ্লাস ভেঙে মেঝেতে পড়ল। তীব্র শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। সবাই তাকালো। ঝুঁকে পড়তেই তার মুখ থেকে আঁচল আর চশমা সরে গেল। চশমা ছাড়া তার চোখ পরিষ্কার দেখা গেল, সেই চোখ যেগুলো অমিত বহু বছর থেকে চেনে। এক মুহূর্তেই সব বুঝে গেল সবাই। সেই বয়স্ক মহিলা এগিয়ে এসে কাঁপা গলায় বললেন, এ তো অমিতের মা। ঘরে নীরবতা নেমে এলো। নেহা আর অমিত কিছুই বলতে পারল না। সত্যি সামনে এসে দাঁড়িয়েছে। কমলা দেবী কারোর দিকে তাকালেন না। তার চোখ শুধু আরবকে খুঁজছিল। আরব কেকের পাশে দাঁড়িয়ে সব দেখছিল। কমলা দেবী ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। হাঁটু গেড়ে বসিয়ে তাকে জড়িয়ে ধরলেন। 1 বছরে জমে থাকা কষ্ট সেই আলিঙ্গলে বেরিয়ে এলো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরবও ভয় পেয়ে তাকে আঁকড়ে ধরল। অনেকের চোখ ভেজে উঠল। কেউ কিছু বলতে পারল না।
কিছুক্ষণ পর কমলাদেবী আরবকে আলতো করে ছেড়ে দিলেন, তার গাল স্পর্শ করে উঠে দাঁড়ালেন। মুখে না রাগ না অভিযোগ, শুধু ক্লান্তি আর এক অদ্ভুত শান্তি। তিনি আস্তে বললেন, এখন আমি চলি। কেউ তাকে আটকাতে এগিয়ে এলো না। কমলাদেবী শেষবারের মতো ঘরটার দিকে তাকালেন, তারপর দরজার দিকে হাঁটতে লাগলেন। তার বেরিয়ে যেতেই ঘরের প্রতিটা মানুষ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেল। ঘরে নেমে এলো এক ভারী নীরবতা, যেন এক বোঝা সবার কাঁধে চাপল। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, আওয়াজ, তালি ছিল, এখন সেখানে শুধু ভাঙা প্লেটের শব্দ আর মানুষের নিঃশ্বাস শোনা যাচ্ছে। কমলাদেবী দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার পা থেমে গেল। না, পেছন থেকে কেউ তাকে ডাকেনি, কিন্তু অনেকগুলো চোখ যেন তাকে থামিয়ে দিয়েছিল। তিনি ফিরে তাকালেন না, শুধু এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। সেই বয়স্ক মহিলা সামনে এগিয়ে এসে গম্ভীর গলায় বললেন, আজ যা হয়েছে এটা এভাবে শেষ হতে পারে না। এটা শুধু এক মায়ের অপমান নয়, এটা মানবতার পরাজয়। তার কথায় রাগ ছিল না, ছিল গভীর হতাশা। চারপাশে সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন কেউ তাদের আয়না দেখিয়েছে। অমিত এখনো দাঁড়িয়েছিল, তার চোখ বারবার মাটির দিকে আর তার মায়ের দিকে ঘুরছিল। যে মাকে সে 1 বছর উপেক্ষা করেছে, আজ সেই মাই সবার সামনে দাঁড়িয়ে, নীরব, অভিযোগহীন। হঠাৎ তার মনে পড়ল, শৈশবে পড়ে গেলে এই মাই তাকে তুলে দিত। আজ সেই মাই সবার সামনে দাঁড়িয়ে, আর সে কিছুই করতে পারছে না। নেহার মুখে ভয় আর লজ্জা স্পষ্ট ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সবার সামনে দাঁড়াবে। যে কথাগুলো দিয়ে সে নিজেকে আদর্শ বউ হিসাবে দেখিয়েছিল, আজ সেগুলোই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু গলাতেই কথা আটকে গেল। কমলাদেবী ধীরে ধীরে ফিরে তাকালেন। তার চোখে না রাগ না অভিযোগ, শুধু জমাট কষ্ট। তিনি শান্ত গলায় বললেন, আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। আমি শুধু আমার নাতিকে দেখতে এসেছি। 1 বছর ধরে তাকে দেখিনি, এটুকুই কারণ। তিনি বললেন, তিনি কারোর থেকে প্রতিশোধ নিতে বা কাউকে লজ্জা দিতে আসেননি। পরিস্থিতি তাকে এখানে নিয়ে এসেছে। বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। তিনি নিজেকে সামলে নিলেন। তার কথা সরাসরি সবার হৃদয়ে পৌঁছাচ্ছিল, কারণ তাতে কোনো ভান ছিল না। এক মুহূর্তের জন্য কেউ এগিয়ে আসতে চাইল, কিন্তু থেমে গেল। হয়তো সবাই বুঝে গিয়েছিল এটা কোনো অজুহাত দেওয়ার সময় নয়, সত্যি মেনে নেওয়ার সময়। কমলা দেবীর চোখ আবার আরবের দিকে গেল। সে এখনো সেখানেই দাঁড়িয়েছিল, নিজের দিদিমাকেই দেখছিল। কমলা দেবী তার মাথায় হাত বুলিয়ে বললেন, সে যেন সব সময় সুখে থাকে। তার গলায় সেই মমতা ছিল যা কখনো কমেনি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবক এগিয়ে এসে বলল, যদি কমলা দেবী চান তাহলে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন। তার গলায় সত্যিকারেরই উদ্বেগ ছিল। এটা শুনে অনেকেই তার দিকে তাকালো। কমলা দেবী তাকে ভালো করে দেখলেন এবং হালকা হাসি দিয়ে না করে দিলেন। তিনি বললেন, যখন নিজের রক্তই নিজের হলো না, তখন অন্য কারোর উপর বোঝা আমি মেনে নিতে পারবো না। এই কথা শুনে অনেকেরই চোখ ভিজে উঠল। এটা কোনো কটাক্ষ ছিল না, এটা শুধু একটি সত্যি কথা। কমলা দেবী অমিত আর নেহার দিকে তাকালেন। তার চোখে এখন আর কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। তিনি বললেন, আমার জায়গা এখন সেখানেই যেখানে আমাকে রেখে আসা হয়েছে। আমি সেখানেই শান্তিতে আছি, আর সেখানেই ফিরে যাব। ঘরে থাকা সবাই নিজেকে খুব ছোট মনে করছিল। কেউ ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। কেউ অমিতের দিকে তাকালো না, কেউ নেহার সঙ্গেও কথা বলল না। যারা কিছুক্ষণ আগে প্রশংসা করছিল তারাই এখন চুপ। কমলা দেবী ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। তার পা আর কাঁপছিল না, বরং একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন তিনি নিজের বোঝা নামিয়ে ফেলেছেন। তিনি বাইরে বেরোতেই পিছনে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। ঘরের ভিতরে পড়ে রইল ভাঙা সম্পর্ক, লজ্জা আর নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই সবাই বুঝে গেল কিছু ভুল ক্ষমারও বাইরে চলে যায়।
বাড়ির বাইরের হাওয়া ভিতরের ঘুটঘুটে পরিবেশের থেকে একেবারে আলাদা ছিল। গলিতে পা রাখতেই কমলাদেবীর মনে হলো বুকের ওপর থেকে একটা ভারী পাথর সরে গেছে। শ্বাস এখন অনেক সহজ লাগছিল। পেছনে সেই বাড়ি, যেটা একসময় তার নিজের ছিল, এখন শুধুই একটা ইমারত। সেখানে সম্পর্ক আছে, কিন্তু আপনজনের অনুভূতি নেই। আলো আছে, কিন্তু শান্তি নেই। কমলাদেবী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। গলিতে হালকা চলাফেরা, পাশের বাড়ির লোকজন, বাচ্চাদের আওয়াজ, সব কিছু স্বাভাবিক। কেউ জানে না ওই বাড়ির ভেতরে একমাত্র এক মায়ের হৃদয় ভেঙেছে, আর সেই ভাঙন থেকেই নতুন এক শক্তির জন্ম হয়েছে। কমলাদেবী আকাশের দিকে তাকালেন। তার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি, যা অনেক কিছু সহ্য করার পর আসে। ওদিকে বাড়ির ভেতরের পরিস্থিতি পুরো বদলে গেছে। বেশিরভাগ অতিথিই চলে গেছে। যেতে যেতে কেউ অমিতের চোখে চোখ রাখতে পারেনি। কেউ সরাসরি কিছু বলেনি, কিন্তু তাদের নীরবতাই অনেক কিছু বলে দিচ্ছিল। যারা কিছুক্ষণ আগে তাকে ভালো ছেলে বলছিল, তারাই এখন নিজের কথায় লজ্জা পাচ্ছে। ড্রয়িং রুমে ছড়িয়ে থাকা খেলনা, আধখাওয়া কেক, মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোগুলোই সেই সত্যির মতো, যেটা আর কেউ লুকোতে পারবে না। অমিত সোফায় বসে পড়ল, মাথা নিচু। প্রথমবার সে বুঝল সে এমন কিছু হারিয়েছে যা হয়তো কোনোদিন আর ফিরে পাবে না। সে ভাবছিল, একবারও মায়ের সঙ্গে ঠিক করে কথা কেন বলল না, কেন নিজে গিয়ে দেখার চেষ্টা করল না। কিন্তু এই অনুশোচনা অনেক দেরিতে এসেছে। নেহা এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখে ভয় আর শূন্যতা। আজ সমাজের সামনে তার তৈরি সব মুখোশ খুলে গেছে। ওদিকে কমলা দেবী ধীরে ধীরে অটোর দিকে এগোলেন। চালক জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? তিনি শান্ত গলায় বললেন, বৃদ্ধাশ্রমে। এই কথায় তার গলায় কোনো দুঃখ ছিল না, কারণ এখন এটাই তার সত্যি, আর তিনি সেটাকে মেনে নিয়েছেন। অটো চলতে শুরু করল। একই গলি, একই রাস্তা, কিন্তু কমলা দেবীর মন হালকা। তিনি চোখ বন্ধ করে আরবের মুখ মনে করলেন, তার স্পষ্ট, তার ছোট্ট হাত। ওই এক মুহূর্তই তার জন্য যথেষ্ট ছিল। মনে মনে তাকে অনেক আশীর্বাদ করলেন। তিনি জানতেন মায়ের মমতা কখনো বিফলে যায় না। সাহারা সদনের গেটের সামনে অটো থামল। কমলা দেবী নামলেন। গেট একই, বেঞ্চ একই, কিন্তু আজ সেটা আর ফাঁকা লাগছিল না। তার ভেতরে একটা নতুন আত্মসম্মান জন্ম নিয়েছে। তিনি রেজিস্টারে নাম লিখে নিজের ঘরের দিকে এগোলেন। পথে কয়েকজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। কেউ কিছু জিজ্ঞাসা করল না। সম্ভবত তার মুখের শান্তি সব বলে দিচ্ছিল। ঘরে গিয়ে কমলা দেবী শাড়ি ঠিক করে বিছানায় বসে পড়লেন। ঘরটা ছোট, সাধারণ, কিন্তু কোনো মিথ্যে নেই। তিনি গভীর শ্বাস নিলেন। প্রথমবার নিজের মন থেকে বললেন, তিনি যা করেছেন তা ভুল নয়। তিনি কারুর কাছ থেকে কিছু কেড়ে নেননি, শুধু নিজের প্রাপ্য একটি মুহূর্ত ফিরে পেয়েছেন। বাইরে কোথাও মন্দিরের ঘণ্টা বাজল। কমলাদেবী চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এখন আর তার ভিতরে কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগও নেই। তিনি আবার নিজের পরিচয় ফিরে পেয়েছেন। তিনি শুধু কারুর মা বা দিদির মা নন, তিনি এমন একজন নারী যিনি অপমানের পরও নিজের মর্যাদা হারাননি। সেই রাত সাহারা সদনে কমলাদেবী খুব শান্তিতে ঘুমালেন, হয়তো অনেক দিন পর। আর সেই শান্তির সঙ্গেও এই গল্প শেষ হয় না, বরং একটি সত্যি রেখে যায়। সম্পর্ক শুধু রক্তের নয়, মানবতার উপর দাঁড়িয়ে থাকে। আর যখন মানবতা মরে যায়, তখন সবার আগে ভেঙে যায় মায়ের হৃদয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, সম্পর্ক দায়িত্ব দিয়ে টিকে থাকে। মা বাবার মূল্য আমরা প্রায়ই তখনই বুঝি যখন তারা দুর্বল হয়ে পড়েন। যে মা সারা জীবন সন্তানের জন্য বাঁচেন, শেষ পর্যন্ত তাকেই একা থাকতে হয়। দেখানো ভালোবাসা টেকে না, সত্যিই একদিন সামনে আসে। মানবতা ছাড়া সম্পর্কের কোনো মূল্য নেই। এখন আপনাদের জন্য কয়েকটি প্রশ্ন। যদি আপনি অমিতের জায়গায় থাকতেন, তাহলে কি নিজের বৃদ্ধা মাকে আশ্রমে ছেড়ে আসতেন? কমলা দেবীর সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি তাকে ছেলেটিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল?
আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ আপনার জীবনে আপনার মা বাবার স্থান কোথায়? নিজের মতামত কমেন্টে লিখুন আর জানান আপনি কোন শহর থেকে এই গল্প শুনছেন। যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততদিন নিজের এবং নিজের মা বাবার যত্ন নিন।